নমস্কার। কোনো এক বিতর্ক সভায় একদম সাম্প্রতিককালে দেখলাম যে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ পাপিয়া অধিকারীকে, অভিনেত্রী এবং বর্তমানে বিধায়িকা পাপিয়া অধিকারীকে মাফিয়া অধিকারী বলেছেন যে পাপিয়া অধিকারী মাফিয়া অধিকারী হয়ে গেছেন। তো ভালো বলেছেন না খারাপ বলেছেন সে প্রসঙ্গে যাচ্ছি না, কারণ এটা আজকের বিষয় নয়। তবে এটা আমরা সবাই জানি যে আজকাল টিভি হোক বা টিভি থেকে শুরু করে বিতর্ক সভা হোক, তাতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় তার তুলনায় এটা খুবই মৃদু একটা ব্যাপার। তো ফলে সেই নিয়ে কেউ কোনো প্রতিক্রিয়া দেননি। কেবলমাত্র একজন ব্যতিক্রম আছেন যাকে নিয়ে আজকের অনুষ্ঠানটা। তিনি হলেন রুদ্রনীল ঘোষ, অভিনেতা এবং বর্তমানে বিধায়ক রুদ্রনীল ঘোষ। আর কেউ কিচ্ছু না বললেও তিনি গর্জে উঠেছেন, বলেছেন নারীকে অসম্মান করা হয়েছে এতে। তো এছাড়াও বলেছেন যে কেউ অন্য মতের বিরোধী হতে পারেন, পাপিয়া অধিকারীর যে মতামত আছে তার বিরোধী হতে পারে, পাপিয়া অধিকারীকে নিয়ে দু চারটি কথা তার বলা থাকতে পারে, কিন্তু এই ধরনের কথা বলা নিজেদের নিঃস্ব হয়ে যাওয়ার পরিচায়ক। এবং উনি তীব্র প্রতিবাদও জানিয়েছেন, সঙ্গে একটু ব্যঙ্গটাঙ্গ করারও চেষ্টা করেছেন, বলেছেন সিপিএম সব জানে ইত্যাদি প্রভৃতি। তো কথা হচ্ছে যে এই যে প্রতিবাদটা করেছেন, এই জন্যেই এই মাননীয় বিধায়ক রুদ্রনীল ঘোষকে আমার দুর্ধর্ষ লাগে। যেরকম দৃপ্ত কণ্ঠ, সেরকমই বক্তব্যের জোর, সেরকমই প্রতিবাদী সত্তা। তো কেউ এ নিয়ে আপত্তি করতে পারেন, বলতে পারেন এই যে কদিন আগে কৃষ্ণনগরে একজন মহিলাকে একদম প্রকাশ্য দিবালোকে ডিম ছোঁড়া হলো, তারপর মারধর করা হলো, তারপর থান পড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন রুদ্রনীল ঘোষ কোথায় ছিলেন? কেউ বলতে পারেন এই যে সাম্প্রতিককালে, সেটাও একদম, যে দিলীপ ঘোষ বললেন আরেক মাননীয় নেতা যে ডিম নষ্ট করবেন না, বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন। তো তখন কোথায় ছিলেন রুদ্রনীল ঘোষ? তখন তো কোথাও তিনি বলেননি যে আপনার সঙ্গে আমার বা কোনো বুদ্ধিজীবীর সঙ্গে দিলীপ ঘোষের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ডিম মারতে বলছি আমি, শুধু মাফিয়া বলছি না, ডিম মারতে একদম নিদান দিচ্ছি, সেটা একদম নিজেদের নিঃস্ব হয়ে যাওয়ার পরিচায়ক। শতরূপ ঘোষ যদি নিঃস্ব হয়ে যান, ইনি তো একদম ব্যাংক ব্যালেন্স হারিয়ে নেগেটিভে চলে যাবেন। তো উনি সেটা করেননি, তখন কি করছিলেন? বা ধরুন এই যে এগুলো তো সাম্প্রতিক, কিন্তু ভোটের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে বক্তৃতা দিতে যখন বললেন যে তৃণমূলের গুন্ডাদের ভোটের পরে উল্টো করে ঝুলিয়ে দিতে হবে, তো তখন রুদ্রনীল ঘোষ কোথায় ছিলেন? তখন তো তিনি বলেননি যে আপনার সঙ্গে তৃণমূলের নেতাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু উল্টো করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে নিঃস্বতম হয়ে যাওয়ার পরিচায়ক। তো তিনি এগুলো বলেননি, সত্যি কথাই বলেননি। এরকম আরও অজস্র জিনিস আছে যাতে নিয়ে তিনি প্রতিক্রিয়া দেননি। কিন্তু কথা হচ্ছে তারপরেও আমরা শ্রদ্ধা করব কেন ওনাকে? কারণ এইগুলোকে বলা হয় হোয়াট অ্যাবাউটারি, অর্থাৎ কিনা বাংলায় যাকে বলে তার বেলাপনা। এবং এখানেই রুদ্রনীল ঘোষের অনন্যতা। উনি আগে কোথায় কি হয়েছে এই নিয়ে মাথা ঘামান না, হোয়াট অ্যাবাউটারি করেন না। পরশুদিন দিলীপ ঘোষ কি বলেছেন, তার আগে অমিত শাহ কি বলেছেন, কোথায় কৃষ্ণনগরে কি হয়েছে সেখানে তিনি প্রতিবাদ করেননি বলে কি আজকে করবেন না পাপিয়া অধিকারীকে বাঁচানোর জন্য? তো নিশ্চয়ই করবেন। এটা অনন্যতার প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশটা হলো উনি কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, কোন সময়, তারও একটা সুনিশ্চিত অঙ্ক আছে। আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, করেছেন কিনা জানি না, আমার মতো তো ভক্ত আপনারা নন, অনুসরণ নিশ্চয়ই করেননি, দেখবেন যে উনি প্রতি জমানাতেই সেই জমানার পক্ষে থাকেন। তো যখন সিপিএম রাজত্ব ছিল উনি সিপিএমের পক্ষে ছিলেন, যখন তৃণমূল রাজত্ব ছিল 21 সাল পর্যন্ত উনি তৃণমূলের পক্ষে ছিলেন, তারপর এখন বিজেপি রাজত্ব এসছে, উনি এখন বিজেপির পক্ষে আছেন। এবং এখানে সব থেকে বড় ব্যাপারটা কি, প্রত্যেক জমানাতেই আগের জমানা কত খারাপ ছিল এই ওর কথা শুনিয়ে এই বিষয়ে আমরা বিশদে জানতে পারি, নইলে অত ভালো করে জানতে পারতাম না। এই যে প্রত্যেক জমানাতেই আগের জমানাকে উনি উন্মোচন করে দেন, স্বরূপ উন্মোচন করে দেন। তো এই জন্যে আমার ওনাকে ভীষণ পছন্দ। তো প্রত্যেক জমানাতেই এগুলো শুনি, এই জমানাতে একটু বেশি শুনছি, কারণ এবারই উনি একটু বেশি গুরুত্ব পেয়েছেন। অনেকে তো ভাবছিলেন মন্ত্রী হয়ে যাবেন, মন্ত্রী হননি, তো আমাদের কপাল খারাপ। তো কিন্তু তারপরে উনি নানা জায়গায় বক্তৃতা দিচ্ছেন, উনি বসে আছেন, লোকে বক্তৃতা দিচ্ছে, উনি মিটিমিটি হাসছেন, মৃদু হাস্য করছেন, কখনো রেগে যাচ্ছেন, কখনো হতাশ হচ্ছেন, তার সমস্ত ভিডিও চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তো সেইগুলো দেখে দেখে যে আগের জমানা কত খারাপ ছিল সেটা আমরা বেশি করে জানতে পারছি। তো অনেকগুলো ভিডিও আছে, একটা জায়গায় দেখলাম
খুব জোর দিয়ে বললেন। এক সঞ্চালিকা কোনো একটা পডকাস্টে, সঞ্চালিকা বা সঞ্চালক মনে নেই, কোনো একটা পডকাস্টে ওনাকে নানা প্রশ্ন করছিলেন, সেখানে রাম সংক্রান্ত একটা প্রশ্ন এসেছিল বোধহয়, তিনি তার উত্তরে বললেন রামকে ভোলা যাবে না, বলে তার অজস্র কারণ দিলেন, অমুক জায়গায় রাম আছেন, তমুক জায়গায় রাম আছেন, এবং সবশেষে যেটা বললেন, বাকিগুলো আমি ভুলে গেছি, সেটা আমার একদম মরমে পষে গেছে, মানে হৃদয়ে গেঁথে আছে একদম ছোঁড়া তীরের মতো। তো উনি কি বললেন, যে রামকে বলা যাবে না কারণ ওনার বাড়ি হচ্ছে, আদি বাড়ি হচ্ছে রামরাজাতলা। তো ভাবুন, রামরাজাতলায় বাড়ি হলে কি আর রামকে বলা যেতে পারে? রামগড়ে যাদের বাড়ি তারা কি কখনো রামকে ভুলে যেতে পারে? তো এই রকমের অসাধারণ যুক্তি উনি ছাড়া কেউ দিতে পারতেন বলে মনে হয় না। আমি শুনে মুগ্ধ হয়ে গেলাম। যদিও আমি জানি না যে রামকে ঠিক কে ভুলে যাচ্ছিল। মানে আমরা ছোট থেকে বাংলা ভাষাতে বড় জিনিস প্রসঙ্গে রাম বলে থাকি, যেমন রাম দা, রাম ছাগল। তো এছাড়াও একটা ছোটোবেলায় ছড়া ছিল, রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি, আমরা খুব আওড়েছি। তো রাম এবং লক্ষণ কাউকেই যে ভুলে গেছি এরকম তো বুঝিনি। এছাড়া আমাদের স্কুলে পাঠ্য ছিল সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, একদম খোদ কৃত্তিবাসী রামায়ণ থেকে। তো সেই পড়ে অনেক কিছু করা হয়েছে, আনন্দ দুঃখ সব প্রকাশ করা হয়েছে, ভাব সম্প্রসারণ লিখেছি, খুশি হয়ে লিখেছি তা না, কিন্তু লিখেছি তো বটে। মণিহারা ফণির অর্থ কী? ফলে রাম লক্ষণ রামায়ণ এগুলো ভুলে গেছি, এ কথা বলা খুব মানে বলা ঠিক নয় আর কি। এছাড়াও ছোটোবেলা থেকে না মহায়ন বলে জিনিস ছিল, সেসব আমরা লিখেছি, মহাভারত এবং রামায়ণের মিশ্রণ। তো সেখানে নানা রকম অশ্লীল জিনিসপত্র ছিল, কিন্তু রামকে ভুলে গেছি এ কথা বলা খুব মুশকিল। এছাড়া কেরেস্তান মধু দত্ত, তিনি অবধি মেঘনাদ বধ কাব্য লিখে ফেলেছেন। তো মেঘনাদ বধ কাব্য লিখেছেন, সেখানে কেরেস্তান বলে তিনি আবার বিধর্মী বলে তিনি আবার রাবণকে হিরো করেছেন। বুঝতেই পারছেন কাব্যের নাম মেঘনাদ বধ। কিন্তু কথা হচ্ছে যে রামকে যদি ভুলে যান তাহলে কাব্যটা লিখলেন কী করে? ভোলেন না নিশ্চয়ই। অর্থাৎ বাঙালির যদি রামের পক্ষে থাকে, যদি বিপক্ষে থাকে, যদি নিরপেক্ষ হয়, যদি নিষ্প্রিয় হয়, যদি সেকুলার হয়, যদি মাকু হয়, তাহলেও তারা রামকে ভোলেনি। এমনকি যদি তারা বিধর্মী হয় তাহলেও ভোলেনি। রামকে বলা পশ্চিমবঙ্গে বুকে অসম্ভব। তো উনি বললেন যে রামকে অনেকেই নাকি ভুলে যাচ্ছে, অনেকেই নাকি ভুলে যেতে বলছে। কে বলছে আমি জানি না, তবে উনি যখন বলেছেন নিশ্চয়ই ঠিকই বলেছেন, এই বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আছে, কারণ উনি ফালতু কথা বলার লোক নয়। তো এর আরেকটা উদাহরণ আছে, আরেকটা ভিডিও দেখলাম, সেটাও একদম সাম্প্রতিককালে, সাম্প্রতিক মানে কয়েকদিন আগে দেখলাম যে ওকে সামনে বসে একটা সভা হচ্ছে, চলচ্চিত্র কর্মী বা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী বা সবাইকে মিলে একটা সভা হচ্ছে। সেখানে ওকে সামনে বসিয়ে একজন বললেন সৌরভ পালোধিকে বার করে দিতে হবে, চল ফোট। তো চল ফোট কথাটা কোটেশনের মধ্যে ধরতে হবে, কারণ সৌরভ পালোধি কয়েকদিন আগে, তার একটা ইতিহাস আছে, কয়েকদিন আগে মানে 2021-এর পরে তিনি একজন বিজেপি কর্মীকে তার নাটকের দল থেকে বার করে দিয়েছেন। তো তিনি নাকি অভিনেতা ছিলেন, তো খুব বড় অভিনেতা, সেটা এখন জানতে পারছি, আগে জানতে পারিনি। তো তারপর হয়েছে কি, নতুন সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর তার বোধহয় একটা নতুন সিনেমা রিলিজ করছে। তিনি প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে রুদ্রনীল ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছেন। তো দেখা করে এসেছেন, তাতে বিজেপি সমর্থকরা খুবই রেগে যেতে পারেন যে একদিন যাদের বিরুদ্ধে বললেন তারাই হঠাৎ ভালো হয়ে গেল, এই তো খুব মুশকিল। ফলে ওই যে চল ফোট ইত্যাদি বলেছেন, রাগ প্রকাশ করেছেন, সেটা ঠিকই আছে, কিন্তু ওনাকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে রুদ্রনীল ঘোষকে নিয়ে। তো উনি এটা বললেন, তার সঙ্গে আরও বললেন যে রুদ্রদাকে আমি দেখেছি রাতের পর রাত ঘুমোতে পারে না। তো শুনে আমার একদম পথের দাবির সব্যসাচীর কথা মনে পড়লো। সেই যে বিখ্যাত কোটেশন আছে, হে বীর তুমি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করিয়াছ, আরামের শয্যা ত্যাগ করে কণ্টক শয্যা বেছে নিয়েছ, বালিশের বদলে থান ইটে শো, ইত্যাদি প্রভৃতি। মানে বুঝতেই পারছেন আমি যথাযথ উদ্ধৃতি দিতে পারলাম না, আমার তো মুখস্থ নেই পথের দাবি, কিন্তু মোটের উপরেই আবার বালিশ বলে ফেললাম। তো বালিশ বলতে আজকাল আরেকজনের কথা মনে পড়ে, তো প্রসঙ্গত বলি, তাঁরও প্রচুর প্রতিভা আছে, কিন্তু রুদ্রনীলবাবুর ধারে কাছে সেটা যায় না। রুদ্রনীলবাবু যে সময় নৌকো বদলাম, উনি তার থেকে অনেক পরে বদলান। মানে ধরুন গোল দিতে গেলে শটটা তো নিখুঁত টাইমিংয়ে হতে হবে। আপনি ভাবলেন শট মারবো, বল আপনার কাছে এলো, তারপর বল আপনাকে টপকে চলে গেল, তারপর আপনি পা চালালেন,
তাহলে কি আপনি বড় প্লেয়ার হবেন? হবেন না। আপনি হয়তো অনুমান ক্ষমতা আছে আপনার, বল এইদিকে আসবে, লাথি মারতে হবে, ওইটুকুই, কিন্তু মহান খেলোয়াড় হওয়ার মতো যোগ্যতা নেই। তাহলে অনুমান ক্ষমতার সঙ্গে আপনাকে টাইমিং ঠিক করতে হবে। এছাড়া দক্ষতার তো প্রশ্ন আছেই, এবং দক্ষতায় রুদ্রনীল ঘোষ অসাধারণ, ধারে কাছে কেউ যাবে না, সেটা প্রথম থেকে এখনো পর্যন্ত বলে যাচ্ছি। তো যাই হোক, কথা হচ্ছে ওনার বক্তব্য নিয়ে। উনি বললেন রুদ্রবাবু নাকি, রুদ্রদা বলে বললেন, রুদ্রদা নাকি দিনের পর দিন বা রাতের পর রাত ঘুমননি। তো কথা হলো যে এই ইনসোমনিয়ার ব্যাপারটা শুনে আমার একটু কৌতূহল হয়েছিল, কারণ রুদ্রবাবু দেখলাম শুনে মিটিমিটি হাসছেন। তো কৌতূহল কি হলো না, কৌতূহল হয়েছিল যে এই ইনসোমনিয়ার ব্যাপারটা 21 সালের না তারও আগে হতো। তো সেইটা খোলসা হলো না। মানে উনি তো এই কর্মকাণ্ড অনেক দিন ধরেই চালিয়ে আসছেন। যখন বামপন্থার ছায়াতল ত্যাগ করলেন তখন থেকে নির্ঘুম, নাকি যখন 21 সালে তৃণমূল ত্যাগ করলেন তখন থেকে নির্ঘুম, নাকি বাম জমানায় কংগ্রেসের কথা ভেবে উনি ঘুমোতেন না, সেইটা পরিষ্কার হলে খুব ভালো হতো। কিন্তু যা আশা করা যায় সবসময় তো হয় না, ফলে এটাও হয়নি। তো এইটা আরেকটা চমৎকার জিনিস দেখলাম, কিন্তু সব থেকে ভালো এটা না, সব থেকে ভালো যেটা দেখলাম সেটা হচ্ছে ওর আরেকটা ভারী চমৎকার লম্বা বক্তৃতা। তো লম্বা বক্তৃতাটা শুনে যাকে বলে আমি একদম ফ্ল্যাট হয়ে গেছি, যাকে বলে আমি সমতল হয়ে গেছি, শুয়ে সবাসনের মতো শুয়ে পড়েছিলাম আর উঠতে পারছিলাম না। তো কি বললেন? প্রথমে বললেন যে ব্রাত্য বসুরা গুণী শিল্পী, মানে ব্রাত্য বসু ইন্দ্রনীল সেন প্রসঙ্গে বলছিলেন। প্রসঙ্গটা অবশ্য আমি ঠিক জানি না, একটা ক্লিপ দেখলাম, তো সম্ভবত কারা দুষ্ট লোক চলচ্চিত্র বা বিনোদন জগতে বা সংস্কৃতি জগতে সেই সম্পর্কে বক্তব্য রাখছিলেন। তো সেখানে বলতে গিয়ে বললেন ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন এরা হচ্ছেন গুণী শিল্পী। তা ওরা জেলে থাকবেন না বেলে থাকবেন সে আইন ঠিক করবে, কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই, ওরা শিল্পের সঙ্গে সম্পৃক্ত, শিল্পটা বোঝেন। তো শুনে তো আমার দুর্ধর্ষ লাগলো, যদিও একটু খটকা লাগছিল, হঠাৎ প্রশস্তি কেন। তো আরেকটা জিনিসও খটকা লাগছিল, যে জেলে থাকবেন না বেলে থাকবেন, আজকাল তো আইন ঠিক করছে না, সাধারণভাবে ডিমদারি তথাকথিত সাধারণ মানুষ ঠিক করছে। তো এক্ষেত্রে কে ঠিক করবে সেটা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল, কিন্তু যা হোক, সে দ্বন্দ্ব থাক, সেটা ঠিকই আছে। বক্তব্যটা শুনে আমার দারুণ লাগলো। তো এইটার পরে একই বক্তৃতায় উনি বললেন যারা আছেন স্বরূপ বিশ্বাসরা, এরা শিল্পের কিচ্ছু বোঝেন না, কোশ্চিনকালেও চাষবাস নেই শিল্পের, কোনোদিন শিল্পের তালবস্যাও করে দেখিয়েছেন বলে কেউ জানে না। বক্তব্য বাক্যগুলো হুবহু এই নয়, কিন্তু মোটের উপর ভাবটাই। তো শিল্পের তালবস্যাও বোঝেন না, ওরা এসেছিলেন শিল্পকে দখল করতে। মানে মোদ্দা কথা হচ্ছে অশিক্ষিত কিছু লোক শিল্পকে দখল করতে এসেছিল। তো শুনে আমার এটাও খুব ভালো লাগলো, এর থেকে খাঁটি কথা কিছু হয় না। শিল্প একটা হাই ফাই ব্যাপার, শিল্প হোক সিনেমা হোক, সিনেমা যতই অখাদ্য হোক আজকাল, তো ওনার একটা সিনেমাও দেখলাম আমি, একাডেমি অফ ফাইন আর্টস, সে তো দেখে মুগ্ধ হয়ে গেছে, কিন্তু সে সিনেমার কথা পরে হবে। তো এরা যে শিল্প একটা হাই ফাই ব্যাপার, যারা লেখেন যারা গান করেন, তো যত খারাপই করুন হাই ফাই তো এটা মানতে হবে। তো এরা তো সেসব কিছু করেন না, এসেছিলেন দখল করতে, যেন পাড়ার মস্তান চলে গেলো পাড়ার ক্লাব দখল করতে, কিন্তু এখানে ক্লাব হচ্ছে সংস্কৃতি জগৎ। তো ফলে এর থেকেও খাঁটি কথা আমি আর কিছু খুঁজে পাইনি, সম্পূর্ণ একমত হয়ে গেলাম। কিন্তু এইটুকু দুটো জিনিসে একমত হলেই তো কেউ রুদ্রনীল ঘোষ হন না। তারপরেই এলো ক্লাইম্যাক্স। উনি বললেন যে এই জন্যই ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনরা বেশি অপরাধী, কারণ তাঁরা যা করেছেন জেনে বুঝে করেছেন, ওদের ক্ষমা নেই। তো ক্ষমা আছে কি নেই সে পরের কথা, কিন্তু বক্তব্যটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো ক্ষমা আছে কি নেই পরের কথা বলছি কেন, কারণ এই কদিন আগে শ্রমিক ভট্টাচার্য বলেছেন কাউকে নেব না, সুকান্ত মজুমদার বলেছেন কাউকে নেব না, তারপর আবার তৃণমূলের এমপিদের নিজেদের এমপি ক্যান্ডিডেট করে দিয়েছেন ইত্যাদি প্রভৃতি। ফলে রুদ্রনীল বাবুর উপর সেটা তো নির্ভর করছে না, ক্ষমা আছে কি নেই অন্য লোকের উপর নির্ভর করছে, ওটা ওনার আওতার বাইরে। কোত্থেকে দিল্লি থেকে নির্দেশ আসবে একে নিতে হবে, নিতেই হবে। তো উনি কী করবেন, উনি কিছু করতে পারবেন না, বড় জোর আর একটা দল বদলাতে পারেন। তো কথা হচ্ছে যে এইটা শুনে আমি বাকরোহিত হয়ে গেলাম, সেটা বক্তব্যের গুণে, কি ভবিষ্যতে হবে সে নিয়ে নয়, এবং সেটা শুধু বিষয়বস্তুর গুণে এবং এরকমও না, থ্রোয়িং এবং ক্লাইম্যাক্সের গুণে একটা সাধারণ বক্তব্যই কীরকম সিনেমা হয়ে উঠতে পারে, এই যেন তার জ্বলন্ত হাতে কলমে উদাহরণ। এতদিন সবাই ভাবছিলেন যে অরূপ বিশ্বাস খুব খারাপ লোক, এটা হচ্ছেন ভিলেন, কিন্তু ক্লাইম্যাক্সটা এলো এমন করে যে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকেও প্রয়োজনে নিয়ে নেওয়া যেতে পারে, যদি ভবিষ্যতে নেওয়া যায়। তার পক্ষে যুক্তি এইভাবে নাটকীয়ভাবে
কেউ যে দিতে পারেন ওনার আগে আমি কারোর কাছ থেকে শুনিনি। এবং এই জন্যেই আমার ওকে এত ভালো লাগে যে যখন যার পক্ষে আছেন তার পক্ষে যুক্তি সাজাতে, এবং যখন যার বিপক্ষে আছেন তার বিপক্ষে যুক্তি সাজাতে ওনার জুড়ি নেই। এবং সেটা শুধু বিষয়বস্তুর গুণে না, থ্রোয়িংয়ের গুণে, উপস্থাপনার গুণে এবং দার্ঢ্যের গুণে। যে দার্ঢ্য নিয়ে কথাগুলো বলেন সেগুলো অসাধারণ। তো এর আগে আপনারা জানেন যে উনি যখন বাম জমানায় ছিলেন, ছোট ছিলেন, তখন তেড়ে গণসংগীত গেয়েছেন এবং বাম জমানাকে দৃঢ় হাতে ধরে রেখেছেন, বুকে আগলে রেখেছেন বলা যায়, এবং গণসংগীত গেয়ে শ্রেণী শত্রুদের মুখোশ খুলে দিয়েছেন। এই 72 থেকে 77 ইত্যাদি যা আপনারা শুনেছেন, খুলে দিয়েছেন। তারপর যখন তৃণমূল জমানা এলো, তখন তৃণমূল জমানায় উনি বাম অপশাসনের পর্দা একদম ফর্দা ফাঁই করে দিয়েছেন। তৃণমূলের পক্ষে সজোরে দাঁড়িয়েছিলেন, তাদের পক্ষে যুক্তি দিয়েছেন। এবং এখন বিজেপির জমানা এসেছে এবং এখন উনি বিজেপি কাকে নেবে না তার পক্ষে অসাধারণ যুক্তি সাজাচ্ছেন। এবং ওই যে তৃণমূল, সিপিএম যারা আছে, একদা উনি যাদের সঙ্গে ছিলেন তাদের মুখোশ একদম খুলে দিচ্ছেন। তো আশা করব, আমার আশা যে পরে যে জমানা আসবে, আমি জানি না উনি পারবেন কি না, কিন্তু আমার আশা রইল এই যে পরের যে জমানা আসবে সেই জমানার পক্ষে দাঁড়িয়ে উনি বিজেপিরও মুখোশ একেবারে খুলে খান করে দিতে সক্ষম হন। যদি পরের জমানা আসে, আদৌ যদি আসবে কিনা বলতে পারবো না, তো দেখতে পেলে ভালো লাগবে। কারণ আমাদের আগ্রহ আছে যে রেকর্ডটায় কে জেতেন। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও ক্রমাগত দল পাল্টাচ্ছেন, কিন্তু তাঁর টাইমিংয়ে সমস্যা আছে। কিন্তু তাহলেও অনেকটা পিছনে থাকলেও দ্বিতীয় স্থানাধিকারী, তো তিনি টপকে যাবেন কিনা পরবর্তী কোনো জমানা এলে, এটা জানার আগ্রহ আমাদের আছে। তো কথাটা হচ্ছে যে তারপরেও এখনো পর্যন্ত যেটা বলা যেতে পারে যে রুদ্রনীলবাবু বহু এগিয়ে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটা এগিয়ে আছেন। সেই সের্গেই বুবকা ছিলেন, নিজের রেকর্ড নিজেই টপকান, এখন উনি সেই জায়গায় পৌঁছে গেছেন। যদিও আগ্রহটা থেকে গেল যে কোনোদিন অন্য কেউ ওনাকে টপকাতে পারবে কিনা। তো কঠিন কাজ সের্গেই বুবকাকে টপকানোর মতোই, কারণ একাধটা জমানায় একাধজনকে এরকম করতে দেখেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে তিনিও ভালো করে উঠতে পারেননি। কিন্তু রুদ্রনীল ঘোষের প্রত্যেকটা জমানায় একই রকম ধারাবাহিকতা, নিখুঁত টাইমিং, নিখুঁত সময় বদলানো এবং নিখুঁত সময় আগে যাদের সঙ্গে ছিলেন এখন যারা বিপক্ষে হচ্ছেন তাদের মুখোশ একদম ফর্দা ফাঁই করে দেওয়া, এবং তারপর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, এ অকল্পনীয় ব্যাপার। তো ফলে আশা করব উনি ভবিষ্যতেও নিজের ফর্ম একদম অক্ষুণ্ণ রাখবেন। এবং যেহেতু ভবিষ্যতে আমরা আর বিরোধী দেখতে পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে, সবাই এক দল হয়ে যাচ্ছে, এক দেশ, এক রাষ্ট্র, এক ভোট, একটি দল, একটি নেতা, এইসব যখন হয়ে যাচ্ছে, তখন এইভাবে পক্ষে থাকা দরকার হলে নিজের আগের সমস্ত বক্তব্যকে গিলে ফেলে পক্ষে থাকাটা জরুরি। উনি সেটা করে দেখাচ্ছেন, ফলে উনি যুব সমাজের পক্ষে একটা বিরাট বড় আইডল এখনই হয়ে উঠেছেন। আশা করব ভবিষ্যতেও এরকম থাকবেন। ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং সর্বাঙ্গীন কুশল কামনা করি। তো আজকে এইটুকুই। আমি মুগ্ধ হয়ে গেলাম বলে একজন ব্যক্তিকে নিয়ে একটা অনুষ্ঠান করলাম। তো আপনারা যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের পাঠাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের দোকান আছে পুটিলামের উল্টো দিকে, কলেজ স্ট্রিটে আসবেন, যোগাযোগ রাখবেন। আমরা সমস্যার হয়ে উঠতে পারলে খুব ভালো লাগবে, এবং সমস্যার হয়ে উঠে আমরা বিভিন্ন যে ব্যক্তিত্ব আছেন এই সমাজের তাদের জয়ধ্বনি একসঙ্গে দিতে পারবো। আজকের লম্বা হয়ে গেল গুণগান গাইতে গিয়ে, তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।